হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছি। একাদশ শ্রেণীর সরলরেখার প্রশ্নমালা 2বির অঙ্ক হচ্ছে। প্রশ্নমালা 2বির বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে। আমরা দীর্ঘর অঙ্ক করছি। দীর্ঘর একটা ক্লাস হয়েছে এখনো পর্যন্ত, 1, 2, 3 হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 4 থেকে শুরু করবো। আজকের ক্লাসে আমরা 4-এর দাগ থেকে শুরু করব। বলে রাখি, 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিদটা সম্পূর্ণরূপে সলিউশন করা আছে। আর সালের কোশ্চেন ম্যাথের সলভ করা আছে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত সম্পূর্ণ সলিউশন আছে। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে রাখা আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস শুরু করছি। দেখো, 4-এর দাগের অঙ্ক বলেছে যে 2-1 বিন্দুগামী 2x + 4y + 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কি? সরলরেখার সমীকরণ 2x + 4y = 7 এইটা আছে। ঠিক আছে, এটাকে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করা হয় তাহলে হয়ে যাবে x/7/2 + y/7/4 = 1। এই জায়গাটা 1 আনতে হয়। 1 আনার জন্য 7 দিয়ে উভয় দিকে ভাগ করা হলো, আর এই 2টা নেমে এখানে এলো। এটা উপর উল্টালে 2xই হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা x অক্ষকে 7/2 মানে 3.5, 1 2 3 এইখানে, এটা যদি 4 হয়, আর 7/4 মানে 2 এর কাছাকাছি, মানে এই জায়গায় হচ্ছে, মানে এইরকম এইভাবে ছেদ করে গেছে, এইভাবে ছেদ করে গেছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 7/2, 0, আর এটা হচ্ছে 0,7/4, এই দুটো বিন্দু। ঠিক আছে, এটা যদি ও, এই বিন্দুটা এ, আর এই বিন্দুটা যদি বি হয়। আচ্ছা, সরলরেখাটি অবশ্যই বলবে সরলরেখাটি x অক্ষকে 7/2, 0 এবং y অক্ষকে 0,7/4 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার কি চেয়েছে? এবার এখানে চেয়েছে যে 2-1 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। ধরি এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরে নিচ্ছি। ধরি 2x + 4y = 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 2x + 4y = কে ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, এবার যেহেতু এই বিন্দুটা কত বিন্দুগামী, যেহেতু এই বিন্দুটা বলে দিয়েছে এই বিন্দুটা 2-1 বিন্দুগামী, মানে এখানে একটা এই যে 2-1 এরকম একটা বিন্দু, এর এই বিন্দুগামী বলছে, মানে এটা এই সরলরেখার উপরে হচ্ছে না, ধরো এই ভেতর দিক দিয়ে বা বাইরের দিক দিয়ে এরকম একটা বিন্দু দিয়ে হচ্ছে। যেহেতু এটি 2-1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় x এর প্লেসে 2 আর y এর প্লেসে 1 পুট করতে পারি। 2 × 2 + 4 × 1 = k, বা k = 4 + 4, বা k = 8। অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ 2x + 4y = 8 এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2x + 4y = 8 হয়ে যাচ্ছে। এবার দেখো, এটা তাহলে হয়ে যাচ্ছে 4 0, তার মানে একটু দূরে, এটা ভাগ করলে ভাগ হয়ে গেলে 4 0 আর 0 2। হ্যাঁ, এটা 4 0 মোটামুটি এই বিন্দু দিয়ে, আর এই বিন্দু মোটামুটি এইরকম সরলরেখা হচ্ছে, একটা এইরকম সরলরেখা হচ্ছে। ঠিক আছে, এর সমান্তরাল। এবার কি বলেছে? x অক্ষ, y অক্ষ এবং প্রদত্ত ও নির্ণয় সরলরেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল। x অক্ষ, y অক্ষ এবং প্রদত্ত নির্ণয় সরলরেখা, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা চাইছে, এই ক্ষেত্রফলটা যেটা আমরা দাগ দিয়ে চিহ্নিত করছি, এই জায়গাটার ক্ষেত্রফলটা চাইছে। দেখো, এবার এইটা করছি, এইটাকে যদি ছেদিতাংশ আকারে লিখি, অতএব 2x + 4y = 8, অতএব x বাই, এটা উভয় দিকে 8 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে, আর এটা 8 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। অতএব এটি, মানে এই সরলরেখাটি x অক্ষকে
40 এবং y অক্ষকে 02 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দু এ বি সি, এ বি দেওয়া আছে, এটা যদি সি ডি হয় তাহলে এই যে এ সি ডিবি এই অঞ্চলের ক্ষেত্রফল চাইছে, এ সি ডিবি এই অঞ্চলের ক্ষেত্রফল চাইছে, ঠিক আছে, এ সি ডিবি এই অঞ্চলের ক্ষেত্রফল চাইছে। তাহলে দেখো, তাহলে এটা আমরা লিখলাম। তাহলে প্রথমে আমরা এই সম্পূর্ণটা এখানে একটু মুচ্ছি। দেখো, আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। প্রথমে ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? হাফ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ তো, হাফ ভূমি আর এটা উচ্চতা ভাবো, ঠিক আছে। এটা হচ্ছে 7/2 আর এটা উচ্চতা 7/4, হাফ ইন্টু 7/2 ইন্টু 7/4 এত বর্গ একক, তাহলে হয়ে যাচ্ছে 49/4 দুগুণে 8 দুগুণে 16 বর্গ একক। ত্রিভুজ ও সি ডি, মানে এই পুরোটা ওসিডি এর ক্ষেত্রফল কত হচ্ছে? এটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমিতে আছে, এটা হয়েছে 40, তাই তো, এটা 40 হয়েছে আর এটা 02 হয়েছে, হাফ ইন্টু 4 ইন্টু 2, হাইটটা 2 এত বর্গ একক, এটা কেটে গেল 4 বর্গ একক। তাহলে নির্ণয় অঞ্চলের ক্ষেত্রফল অর্থাৎ এ সি ডিবি এর ক্ষেত্রফল, অতএব এ সি ডিবি, অতএব এখানে তো এটা বড় ক্ষেত্র টাইপের হচ্ছে, বড় ক্ষেত্রে এই চতুর্ভুজ এ সি ডিবি এর ক্ষেত্রফল, এ সি ডিবি চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং দুটো সরলরেখা দ্বারা আবদ্ধ হয়ে আছে যেটা, ঠিক আছে। এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হচ্ছে? হয়ে যাচ্ছে এটা পুরোটা হচ্ছে 4 মাইনাস 49/16 এত বর্গ একক, ইজ ইকুয়াল টু 16 লসাগু 64 মাইনাস 49, এইটা আসছে। দেখো 64 মাইনাস 49 এলো। এখানটা আমরা যদি একটু মুছে দিই, দেখো এরপর আসছে এখানে এসে যাচ্ছে এত বর্গ একক, বর্গ এককটা অবশ্যই লিখবে, এটা 16 15/16 আসছে, এরকম চলে আসছে। দেখো 15/16 বর্গ একক। এখানে কি চেয়েছিল, কি চেয়েছে? এখানে চেয়েছে যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আছে, সমান্তরাল সরলরেখার সমীকরণ চেয়েছিল। সমান্তরাল সরলরেখার আমাদের সমীকরণ কত এসেছিল? সমান্তরাল সরলরেখার সমীকরণ এসেছিল আমাদের এইরকম এসেছিল, 2x + 4y, এইরকম 2x + 4y = 8, তাই তো, এইটা এসেছিল আমাদের 2x + 4y = 8। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, উত্তরটা লিখে দিয়ে দেখো যে অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটাকে 2x + 4y = 8 লিখতে পারো, বা x প্লাস অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ, অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ এইটাও লিখতে পারো, বা 2 কমন নিয়ে যদি কেটে দেওয়া হয় x + 2y = 4 এইটাও লিখতে পারো, x + 2y = 4, এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ, ঠিক আছে। x + 2y = 4, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর একটা কি চেয়েছে? আর যেটা চেয়েছে যে x অক্ষ, y অক্ষ ও প্রদত্ত নির্ণয় সরলরেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল, উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 15/16 বর্গ একক, ঠিক আছে। দেখো এখানে 4 অঙ্কটা হলো, এবার আমরা যাবো 5 অঙ্কে। দেখে নাও অঙ্কটা ভালো করে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো 5 অঙ্কে যাব। আচ্ছা, 5 দাগের অঙ্ক। 5 দাগের বলছে 2, 7, -6, 1 এবং 4, 5 বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। 2, 7, -6, 1 আমরা 3টে বিন্দু ধরে নিচ্ছি। এটা একটা মনে করো ত্রিভুজ, 2, 7, -6, 1 আর 4, -5, এই 3টে বিন্দু।
2 7 মাইনাস 6 1 4 5 4 মাইনাস 5 বিন্দু দুটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ববিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, ধর এটা আমরা এ বি সি নাম দিচ্ছি, এ বি সি। লম্ববিন্দু মানে কি প্রথমে বলে রাখি, লম্ববিন্দু মানে কি? লম্ববিন্দু মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব মানে বিপরীত বাহুর উপর লম্ব মানে সেটা যে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আসবে তা নয়, বিপরীত বাহুর উপর লম্ব হবে, যে বিন্দুতে ছেদ করবে করবে। ঠিক আছে, কোনো এক পাশে চেপেও ছেদ করতে পারে, মাঝেও হতে পারে। ঠিক আছে, মানে এইরকম লম্ব 90 ডিগ্রি কোণ করবে। এটা যেমন বাঁ দিক চেপে হলো, এটা থেকে এর উপর লম্ব, এটা থেকে এর উপর লম্ব। এই তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করে সেটা লম্ববিন্দু বলা হয়। এই বিন্দুটাকে লম্ববিন্দু হচ্ছে। এটা আমরা এডি, বিই আর সিএফ ধরছি, এই তিনটে লম্ব, এবং লম্ববিন্দুটা মনে করছি ও। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ এবিসি এর এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 7 বি মাইনাস 6 1 এবং 4 মাইনাস 5 4 মাইনাস 5 ও বিন্দু ত্রিভুজটির লম্ব বিন্দু। ও বিন্দুটা হয়ে যাচ্ছে এখানে ত্রিভুজটির লম্ব বিন্দু। ওকে, তিনটে লম্ব এখানে এই বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এখানে আমরা এই যে লম্ব বিন্দু মানে এই এডি রেখা আর বিসি রেখা পরস্পর লম্ব, এডি রেখা আর বিসি রেখা পরস্পর লম্ব। অতএব এডি লম্ব বিসি, অতএব এডি এর প্রবণতা ইন্টু বিসি এর প্রবণতা সমান -1। এই দুটোর প্রবণতার গুণফল -1 হবে। এডির প্রবণতা অতএব তাহলে এডি আর ওএ এটা একই বাহু, তাহলে আমরা লিখতে পারি একই সরলরেখা, তাহলে ওএ এর প্রবণতা ইন্টু বিসি এর প্রবণতা সমান -1। তাহলে ওএ এর প্রবণতা কত? অতএব ও এ আমরা প্রথমে ধরি ত্রিভুজটির লম্ববিন্দু, এখানে ধরে নিতে হবে প্রথমে ও ত্রিভুজের লম্ববিন্দু, ধরি ও বিন্দু স্থানাঙ্ক, ধরি বা ও বিন্দু স্থানাঙ্ক বা লম্ববিন্দু স্থানাঙ্ক, ও বিন্দু স্থানাঙ্ক এইচ কে ধরে নেওয়া হলো। ঠিক আছে, অতএব ও এর প্রবণতা, ও এর প্রবণতা কত হবে? ও এইটা এইচ কে যদি হয়ে যায়, এইচ কে, ঠিক আছে, তাহলে কে -7 বাই এইচ -2। আচ্ছা, বিসি এর প্রবণতা কত হবে? বিসি তাহলে -5 -1 বাই 4 -1 +6 y2 -y1 বাই x2 -x1, এটাই প্রসেস। তাহলে এটা হয়ে যাচ্ছে -6/10 -3/5। ঠিক আছে, এবার প্রবণতার গুণফল -1, তাহলে এটা হয়ে যাচ্ছে k -7 বাই h -2 ইন্টু -3/5 -1। এই মাইনাস মনে করো কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3k - 21 5h - 10। তাহলে 5h - 3k, এইটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে +11 = 0। এইটা 1 নম্বর একটা রেখা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 5h - 3k +11 = 0, 5h - 3k +11 = 0। ঠিক আছে, এবার দেখো অন্যভাবে আবার বিই লম্ব এসি, অতএব বিই এর প্রবণতা ইন্টু এসির প্রবণতা, এসি এর প্রবণতা সমান -1। তাহলে বি এর প্রবণতা মানে কি? ওবি এর প্রবণতা, ওবি এর প্রবণতা ইন্টু এসির প্রবণতা, এসি এর প্রবণতা সমান -1। কারণ ওবি আর এই যে ওবি আর বি এটা একই বাহু, ঠিক আছে, একই সরলরেখা। তাহলে ওবির প্রবণতা, অতএব ওবির প্রবণতা কত? ওবি এর প্রবণতা এটা হয়ে যাচ্ছে এইচ কে -1 বাই h +6 ওবির প্রবণতা, আর হচ্ছে এসি এর প্রবণতা, এসির প্রবণতা
এটা হয়ে যাচ্ছে -5 -7/4 -2 -12/2 ইকুয়াল টু -6 আসছে। তাহলে কি আসছে কন্ডিশন অনুযায়ী এখানে হয়ে যাচ্ছে k - 1/h + 6 ইন্টু -6 ইকুয়াল টু -1। এই মাইনাস মাইনাস কেটে গেল, মনে করো মাইনাস মাইনাস কেটে গেলে হয়ে যাচ্ছে 6h - 6 ইকুয়াল টু h + 6। ঠিক আছে, এটা 6k, এটা 6k -6 ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করলে h + 6 বা হয়ে যাচ্ছে h - 6k +12 ইকুয়াল টু 0। এইটা সমীকরণ আসছে। এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। এটা যদি 2 নম্বর হয়ে থাকে, এই 2 নম্বর হয়ে থাকে, এটা সমাধান করে যে h এর ভ্যালু বেরোবে সেটাই হবে লম্ববিন্দু। এবার আরেকটা আমরা ইউজ করলাম না, যেটা এই যে CF লম্ব AB, এটাও ইউজ করা যেত। ঠিক আছে, বা এটাও নিয়ে এসে যে এইচ এর মানটা স্যাটিসফাই করছে কি চেক করা যেত, বা সেই সমীকরণটা এনে এই দুটোর মধ্যে কোনো একটা না এনে ওইটার কেউ যদি সেই দুটোর সাহায্যে একটা সমীকরণ আনতে চাইতো তাও হতো। ঠিক আছে, মানে এই যে CF লম্ব AB এটাকে ইউজ করে আরো একটা সমীকরণ আসছে। এবার আমরা এই দুটোকে ব্যবহার করে সমাধান করছি। এটাকে 2 দিয়ে গুণ করছি, এইটা ইন্টু 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো। 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 10h - 6k + 11 ইকুয়াল টু 0। এটা 3 নম্বর দাও। ঠিক আছে, এটা 3 - 2 করে পাচ্ছি, 2 করে পাই 10h - 6k + 11 ইকুয়াল টু 0। আর এখানে আছে h - 6k + 12 ইকুয়াল টু 0। এটা মাইনাস করলে এটা হচ্ছে এখানে 11 আছে, এটা +21। আচ্ছা, এখানে যেটা হয়ে যাবে এই যে 6k 11টা 11 দুগুণে এটা 22 হয়ে যাবে, এটা 22 হয়ে যাবে। এইখানে মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করছি আমরা, এটা +6k -6k কেটে গেল, এটা 9h হয়ে যাচ্ছে, আর এটা +10 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0, বা 9h ইকুয়াল টু -10, বা h ইকুয়াল টু -10/9, h ইকুয়াল টু -10/9 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা k এর মানটা নিয়ে আসবো। দেখো k এর মানটা কিভাবে নির্ণয় করব। আমরা k এর মানটা যে কোনো সমীকরণে পুট করতে পারি, যাচ্ছে 2 থেকেই k এর মানটা নির্ণয় করছি। 2 থেকে পাই বলে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 থেকে পাই h এর ভ্যালু কত, -10/9 -6k + 12 ইকুয়াল টু 0, বা তাহলে 6k এটা ডান দিকে চলে গেল, মনে করো এটা হচ্ছে -10/9 + 12, বা 6k ইকুয়াল টু 9 লসাগু -10 9 12 108, বা k ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 108, এটা 98, এটা 9 × 6। আচ্ছা, 9 × 6 হলে 6, এটা হয়ে যাচ্ছে 9 × 6 হলে 2 দিয়ে কাটছে, এটা 49 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 49/3 9 27। তাহলে h এর মান পাওয়া গেল। h এর যেটা মান সেটাই লম্ববিন্দু। ঠিক আছে, অতএব নির্ণয় লম্ববিন্দুর স্থানাঙ্ক -10/9, 27/49/27। অতএব লম্ববিন্দু, এটা শেষে লিখবে, নির্ণেয় লম্ব বিন্দুর স্থানাঙ্ক, উত্তরটা শেষে লিখবে -10/9, 49/27। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা হলো। দুটো সমীকরণ এটাকে ইউজ করে আর এইটাকে ইউজ করে, যে এডি লম্ব বিসি ইউজ করে একটা সমীকরণ এনেছি, আর বি লম্ব এসি এটা ইউজ করে একটা সমীকরণ এনেছি। দুটোকে সমাধান করলে লম্ববিন্দু চলে আসছে, লম্ববিন্দু ধরা আছে। যদি কেউ এই সমীকরণটা আনতে সিএফ লম্ব এবি ইউজ করে একটা সমীকরণ আনতে, এবং অন্য যে কোনো একটা আনতে, তাও হতো, একই অ্যান্সার আসতো। নেক্সট দেখো 5 এর দাগের হয়ে গেল 6 এর দাগের। 6 এর দাগের অঙ্ক কি বলেছে দেখি। ছয়ের দাগের বলছে একটি ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2 3 ও 5 -1, ত্রিভুজটির লম্ববিন্দু মূল বিন্দুতে হয়, তবে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। একটি ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক
দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত বলে দিয়েছে, বলা আছে -2 3 5 -1, -2 3 এবং 5 -1 এই দুটো স্থানাঙ্ক বলা আছে। -2 3 ও 5 -1 এই দুটো ত্রিভুজের লম্ববিন্দুতে মূলবিন্দুতে, ত্রিভুজের লম্ববিন্দু মূলবিন্দুতে ধরি তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এইচ কে আমরা তৃতীয় শীর্ষবিন্দু ধরে নিচ্ছি। এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এইটা মনে করো -2 3, এইটা 5 -1, এইটা আমরা এইচ কে ভাবছি। আর এই যে লম্ববিন্দুটা, এইটা হচ্ছে এটা 0 0-তে আছে, 0 0, ঠিক আছে। এটা নাম দাও এ বি সি, এটা ডি ই এফ, এটা ও বিন্দু, লম্ববিন্দু, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা এ এবং এটা বি দেয়া হলো, আর তৃতীয় শীর্ষবিন্দু সি আর মূল বিন্দুতে অর্থাৎ ও 0 0 বিন্দুতে, ঠিক আছে। তাহলে অতএব একই নিয়মে আমরা করব। অতএব এডি লম্ব বিসি অর্থাৎ এডি এর প্রবণতা ইন্টু বিসির প্রবণতা সমান -1। এডির প্রবণতা ইন্টু বিসির প্রবণতা সমান -1। এবার যেটা এডির প্রবণতা সেটাই এই এডি, এই বাহুটা, এটাই হচ্ছে ওএ বাহু, একই বাহু। তাহলে ওএ এর প্রবণতা ইন্টু বিসি এর প্রবণতা সমান -1। এবার দেখো এখান থেকে বের করো ও এর প্রবণতা। অতএব ও এ এর প্রবণতা ও এ হয়ে যাচ্ছে 3 - 0 -2 -0 ইকুয়াল টু -3/2 আসছে। আচ্ছা, বিসির প্রবণতা কত? প্রবণতা সমান এটা হচ্ছে কে -1 আর এইচ -5, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এই দুটোর গুণফল কত হবে? -1, যেহেতু লম্ব, কে +1 বাই এইচ -5 ইন্টু -3/2 ইকুয়াল টু -1। এই মাইনাস যদি কেটে যায়, দুটো মাইনাস গুণ আকারে আছে, তাহলে হয়ে যাচ্ছে 3k + 3 ইকুয়াল টু 2h - 10, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে 2h - 3k, এইটা দিকে গেলে -13 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দাও, ঠিক আছে। এটা 1 নম্বর হলো। এবার যে কোনো দুটো আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি আমরা, এইটা অ্যাপ্লাই করছি আবার বিই লম্ব সিএফ, বিসির প্রবণতা, অতএব বিসির প্রবণতা ইন্টু বিই এর প্রবণতা ইন্টু এসির প্রবণতা। বিই লম্ব সিএফ নয়, বিই লম্ব এসি, বিই লম্ব এসি, এসির প্রবণতা সমান -1। বির প্রবণতা ইন্টু এসির প্রবণতা সমান -1। তাহলে বির প্রবণতা যেটা, সেটাই ওবির প্রবণতা। অতএব ওবির প্রবণতা ইন্টু এসির প্রবণতা সমান -1, ঠিক আছে। তাহলে ওবির প্রবণতা কত? ওবির প্রবণতা সমান এটা হয়ে যাচ্ছে -1 - 0 বাই 5 - 0 ইকুয়াল টু -1/5, ঠিক আছে। এবার দেখো এসির প্রবণতা নির্ণয় করছি। এসির প্রবণতা কত হবে? এটা হয়ে যাচ্ছে k - 3 বাই h + 2। তাহলে কন্ডিশন অনুযায়ী k - 3 বাই h + 2 ইন্টু -1/5 ইকুয়াল টু -1, মাইনাস কেটে গেল, k - 3 ইকুয়াল টু 5h + 10। তাহলে হয়ে যাচ্ছে 5h। অতএব 5h - k
প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এইটা আছে, তিনটে ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 1 নাম্বার। আর এটা যদি 2 নাম্বার হয়ে থাকে, এটা কি কাটতে হবে, যদি আমরা কে কে কাটতে চাই, এটাকে 3 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করলে কি পাচ্ছি দেখো, 3 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি এইচ কে মান নির্ণয় করতে হবে। এখানেও কেউ যদি এই যে সিএফ লম্ব এবি এটা অ্যাপ্লাই করে একটা সমীকরণ আনতে তাও হতো, এই দুটোর মধ্যে কোনো একটা না এনে ওই সমীকরণটা আনলে দুটোর মধ্যে যে কোনো একটা আনলে তাও একই অ্যান্সার আসতো, ঠিক আছে, সেই বয়সে হতো। এটা গুণ করে আমরা পাচ্ছি 15h মাইনাস 3k প্লাস 39 39। এটাকে দাও 3 নাম্বার, ঠিক আছে। এবার দেখো 3 - 1 করছি, 3 - 1 করে পাই। 3 তে আছে 15h মাইনাস 3k প্লাস 39 ইজ ইকুয়াল টু 0। আর এখানে আছে 2h মাইনাস 3k মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। মাইনাস প্লাস প্লাস কেটে গেল, বিয়োগগুলো যে সাইনটা থাকে তার অপোজিট সাইন হয়ে যায়, ঠিক আছে। এটা মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, এটা প্লাস ছিল মাইনাস, এইটা চলে আসছে 13h। আর যোগ করলে প্লাস 9 আর 3 12 2 হাতে 1 3 আর 1 4 আর 1 5 ইজ ইকুয়াল টু 0। বা 13h ইজ ইকুয়াল টু মাইনাস 52, বা h ইজ ইকুয়াল টু মাইনাস 52/13, ঠিক আছে, মাইনাস 52/13। তাহলে কত আসছে, h ইজ ইকুয়াল টু -4 চলে আসছে। তাহলে অতএব h ইজ ইকুয়াল টু -4, ঠিক আছে। এবার দেখো কে এর মান নির্ণয় করতে হবে। আমরা 2a কে h ইজ ইকুয়াল টু -4 বসিয়ে পাই। বসিয়ে কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। বসালে যেটা হয়ে যাচ্ছে, তাহলে 5 × -4 মাইনাস কে প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। বা এটা -20 মাইনাস কে প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। বা -k - 7 ইজ ইকুয়াল টু 0। বা কে ইজ ইকুয়াল টু 7, বা কে ইজ ইকুয়াল টু -7 হয়ে যাচ্ছে। কে ইজ ইকুয়াল টু -7, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু -7। তাহলে অতএব তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক -4, -7। উত্তর লিখবে সবার নিচে, সবার নিচে উত্তর লিখবে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক -4 -7। এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক -4 -7 হলো। নেক্সট দেখো 4 হলো, 5 হলো, 6 হলো, 7এরটা। সাতের কি বলেছে, একটি সামান্তরিকে দুটি সংলগ্ন বাহুর সমীকরণ 4x + 5y ও 7x + 2y। আচ্ছা দেখো, এখানে যে সমীকরণ দুটো দেওয়া আছে 4x + 5y ও 7x + 2y, দুটোর সঙ্গে কিন্তু ধ্রুবক পদ নেই। এই যে 4x + 5y = 0, 7x + 2y = 0, এই দুটোর সঙ্গে কিন্তু ধ্রুবক পদ নেই। ধ্রুবক পদ নেই মানে সেটা মূলবিন্দুগামী, কারণ 0 0 ফুট করলে বোথ সাইড সমান হচ্ছে, 0 0 সমান হচ্ছে, তার মানে সেটা মূলবিন্দুগামী। তার মানে সামান্তরিকের একটা শীর্ষবিন্দু মূলবিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা এই দুটো সরলরেখার ছেদবিন্দুটা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সামান্তরিকের একটি কর্ণ 11x + 7y = 9, তার অপর কর্ণের সমীকরণ। দেখো চিত্রটা অঙ্কন করছি, এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে এইটা যদি এইরকম হয়, চিত্রটা আমরা মনে করছি এইটা ও বিন্দু মনে করছি, ও এ বি সি সামান্তরিক মনে করছি। ও বিন্দু এখানে শীর্ষবিন্দু হবে, 0 0 হবে ও বিন্দু স্থানাঙ্ক। ও বিন্দু 0 0 স্থানাঙ্ক। মনে করো এই সরলরেখাটা 4x + 5y = 0, আর এইটা হচ্ছে 7x + 2y = 0। এদেরই বলা আছে তো, 4x + 5y আর 7x + 2y = 0। আচ্ছা, যে কর্ণের সমীকরণটা বলা আছে সেই কর্ণে কিন্তু ধ্রুবক পদ আছে। দেখো কর্ণের সমীকরণে আছে 11x + 7y = 9, 9 ধ্রুবক পদটা আছে, তাই ওতে 0 0 ফুট করলে বোথ সাইড সমান হচ্ছে না, স্যাটিসফাই করছে না। তাহলে ওই কর্ণটা মূলবিন্দুগামী নয়, ওই কর্ণটা হবে এই কর্ণটা। বোঝা গেল? যেহেতু কর্ণের সঙ্গে ধ্রুবক পদ আছে, যেহেতু কর্ণের সমীকরণে ধ্রুবক পদ আছে 11x + 7y, 11x + 7y = 9, এই যে 9 পদটা আছে, এটা যদি এই কর্ণটা হতো, এই বরাবর ওবি কর্ণটা হতো, তাহলে এর সঙ্গে ধ্রুবক পদটা থাকতো না। এই কর্ণটা নির্ণয় করতে হবে আমাদের, যার সঙ্গে ধ্রুবক পদ থাকবে না সেই কর্ণটা নির্ণয় করতে হবে।
ঠিক আছে, আমরা এবার কিভাবে নির্ণয় করবো দেখো, এইখানে এই দুটো মূলবিন্দুগামী আমরা পেয়েই যাচ্ছি, এই দুটো কর্ণের ছেদবিন্দু 0 0, এই দুটো কর্ণের ছেদবিন্দু 0 0, আমরা এই দুটো সরলরেখার সাহায্যে সমাধান করে সেই বিন্দু নির্ণয় করব, এই দুটো সমাধান করে এই বিন্দুটা নির্ণয় করব। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এই দুটোর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু এইটা ডি পেয়ে যাব, এসি এর মধ্যবিন্দু ডি বিন্দু পেয়ে যাব। ডি বিন্দু পেয়ে গেলে এই যে ওডি সরলরেখার সমীকরণ, দু প্রান্তের দুটো বিন্দু পাচ্ছি, তাহলে ওডি সরলরেখার সমীকরণ পেয়ে যাব। ওডি সরলরেখার যে সমীকরণ সেটাই হবে ওবি সরলরেখা, এটা একটাই রেখা। ওডি এর সমীকরণ পেয়ে গেলে সেটাই হবে ওবি এর সমীকরণ। ঠিক আছে, সহজেই হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ, সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ 4x + 5y = 0 এবং 7x + 2y = 0। ঠিক আছে, এই দুটো। আচ্ছা, ধরি 4x + 5y = 0 ওএ বাহুর সমীকরণ এবং 7x + 2y = 0 ওসি বাহুর সমীকরণ। দেখো দুটো সরলরেখায় মূলবিন্দুগামী, দেখে বোঝা যাচ্ছে দুটি সরলরেখায় মূলবিন্দুগামী, কারণ কোনো ধ্রুবক পদ নেই। ঠিক আছে, মূলবিন্দুগামী। তাহলে দুটো সরলরেখায় যদি মূলবিন্দুগামী হয়, তার মানে সরলরেখা দুটির ছেদবিন্দু মূলবিন্দু 0 0, অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু 0, 0 মূলবিন্দু। ঠিক আছে, ছেদবিন্দু ও 0, 0 মূলবিন্দু। ঠিক আছে, এবার দেখো প্রদত্ত কর্ণের সমীকরণ 11x + 7y = 9। এটি মূলবিন্দুগামী নয়, অতএব এটি এসি কর্ণের সমীকরণ। আচ্ছা, সামান্তরিকের অতএব সামান্তরিকের একটি শীর্ষবিন্দু 0 0, সামান্তরিকের একটি শীর্ষবিন্দু 0 0। এবার দেখো আমরা সমাধান করব। ঠিক আছে, এই দুটো সমাধান করব। (7x + 2y = 0) 1 নাম্বার, 4x + 5y = 0 2 নাম্বার, আর 11x + 7y = 9 এটা 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা 1 × 2 এবং 3 × 1 × 7, 1 × 7 3 × 2 করে পাই। 1 কে 7 দিয়ে গুণ করছে, এটা 49x + 14y = 0, এটা 4 দাও। আর এটাকে গুণ করছি, এটা সি বিন্দু পাবো, এই দুটো ছেদবিন্দু। ঠিক আছে, এইটাকে আমরা গুণ করছি 2 দিয়ে, এটা 22x + 14y = 18, এটা 5 দাও। 4 - 5 করে পাই। এইখানটা বোঝা গেল, এই শীর্ষবিন্দু 0 0 এসছে, এখানটা আমরা মুছে দিচ্ছি। দেখো প্রসেসটা দেখে নাও এখানটা। আচ্ছা, তাহলে একটা শীর্ষবিন্দু আমরা পেয়েছি 0 0, হ্যাঁ, ও বিন্দুটা। এইটা আমরা বিয়োগ করছি, এটা হচ্ছে 49x + 14y = 0 আর 22x + 14y = 18, এটা মাইনাস 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 কেটে গেল, এটা 7x আর এটা 27 = -18। তাহলে x = -18/27 বা x = -2/3। এবার দেখো এটা 1 আর 3 থেকে আনছি, 1 এ
একে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2/3 বসিয়ে পাই। কত পাচ্ছি একে বসালে? এটা হয়ে যাচ্ছে 7 ইন্টু মাইনাস 2/3 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা ওদিকে গেলে 2y ইজ ইকুয়াল টু 14/3, মাইনাসটা থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। বা y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 14/3, আর এই 2টা নিচে হয়ে যাবে, বা y ইজ ইকুয়াল টু 7/3, ঠিক আছে। অতএব সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস 2/3, 7/3। সি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল। এবার আমাদের এইটা মাইনাস 2/3, 7/3। এবার আমাদের এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো এটা করছি 2 ইন্টু 7, এই যে 2টাকে 7 দিয়ে, এবং 3 ইন্টু 5 করে পাই, ঠিক আছে। 2 ইন্টু 7 করলে কত পাবো? 28x প্লাস 35y ইজ ইকুয়াল টু 0। এটাকে দিচ্ছি 6, আর এটাকে 3 নাম্বারটাকে 5 দিয়ে গুণ করলে 55x প্লাস 35y ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 45। এইটা হয়ে যাচ্ছে 7। 7 মাইনাস 6 করছি, 7 মাইনাস 6 করছি, দেখো এখানটা থেকে। সাত মাইনাস 6 করে পাই। সাথে কি আছে? 55x প্লাস 35y ইজ ইকুয়াল টু 45, আর এখানে আছে 28x প্লাস 35y ইজ ইকুয়াল টু 0। মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। 8 কয়ে 15, 7 15, হাজার 1 2 3, 3 কয়ে 5 2 5, 27x ইজ ইকুয়াল টু 45, বা x ইজ ইকুয়াল টু 45/27, বা x ইজ ইকুয়াল টু 9 দিয়ে 5 9 45, 5/3, ঠিক আছে। এবার দেখো আমরা যে দুটোকে সমাধান করছি, এই দুটোকে সমাধান করছি, আমরা এই 4x এই সমীকরণে বসাচ্ছি। 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0-তে x ইজ ইকুয়াল টু 5/3 বসিয়ে পাই। কি পাচ্ছে? তাহলে 4 ইন্টু 5/3 প্লাস 5y ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা পরে করছি, দেখো এখানটা। এটা হয়ে যাচ্ছে 5y ইজ ইকুয়াল টু মাইনাস 4 5 20/3, বা y ইজ ইকুয়াল টু মাইনাস 20/3 ইন্টু 1/5 হয়ে যাবে, বা y ইজ ইকুয়াল টু মাইনাস 4/3 হয়ে যাচ্ছে। অতএব এ বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক x এর মান এসছে 5/3, 5/3 মাইনাস 4/3, এইটা হয়ে যাচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। এটা যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল, তাহলে দু প্রান্তে দুটো বিন্দু পেয়ে গেলাম। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 5/3, এটা 5/3 মাইনাস 4/3, 5/3 মাইনাস 4/3, এটা কমা, 5/3 মাইনাস 4/3। আচ্ছা, ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ডি 5/3 মাইনাস 4/3, ডি এসি এর মধ্যবিন্দু। দেখো এখানে আবার তিনটে বিন্দু দরকার ছিল, আমরা তিনটে বিন্দু পেয়ে গেছি। হ্যাঁ, ডি এসি সামান্তরিকের কর্ণগুলো আমরা কি জানি? সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে অতএব ডি এসি কর্ণের মধ্যবিন্দু, এবং ডিটা বিসি ওবি কর্ণেরও মধ্যবিন্দু, ঠিক আছে। ডিটা ওবি কর্ণেরও মধ্যবিন্দু, ডি ওবি কর্ণের মধ্যবিন্দু, এটা লিখে দিলাম, ঠিক আছে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত? ডি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে মাইনাস 2/3 প্লাস 5/3/2, 7/3 মাইনাস 4/3/2। এখানে দেখো হয়ে যাচ্ছে 3 লসাগু হয়ে যাচ্ছে 3, এটা -2 প্লাস 5 3/3,
3/3 হলে 1, এটা হাফ হয়ে যাচ্ছে। এইখানে দেখো 3 লসাগু, 7 - 4 3, 3/3 1, এটা হাফ কমা হাফ হয়ে যাচ্ছে, এটা হাফ কমা হাফ হচ্ছে। ঠিক আছে, ডি বিন্দু স্থানাঙ্ক। এবার এই আগেই বলেছি ওডি রেখাটাই ওবি রেখা, তাহলে ওডি রেখার সমীকরণ মানেই সেটা ওবি রেখার সমীকরণ। অতএব ওডি রেখার সমীকরণ বের করছি, ওডি রেখার সমীকরণ, কারণ দুটো প্রান্তের স্থানাঙ্ক জানি, এইটা 0 0 আর এইটা হাফ হাফ বেরোলো। ঠিক আছে, ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে ওডি রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওডি রেখার সমীকরণ, y মাইনাস y1 মানে y মাইনাস 0 বাই x মাইনাস 0 ইজ ইকুয়াল টু y2 মাইনাস 0 বাই x2 মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখানে y বাই x ইজ ইকুয়াল টু, এটা হাফ বাই হাফ, হাফ হাফ কেটে যাচ্ছে, বা y বাই x ইজ ইকুয়াল টু 1, বা y ইজ ইকুয়াল টু x, বা x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এটা আসছে, x মাইনাস y ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, এটাই আসছে। অতএব ওবি কর্ণের সমীকরণ, x মাইনাস y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একটা কর্ণের সমীকরণ আমরা জানি 11x + 7y ইজ ইকুয়াল টু 9, তাহলে অপর কর্ণ আসছে x মাইনাস y ইজ ইকুয়াল টু 0। অতএব সামান্তরিকের অপর কর্ণের সমীকরণ, উত্তর লিখবে অতএব সামান্তরিকের অপর কর্ণের সমীকরণ x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এটাই আসছে। দেখে নাও, এখানে 7 অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 7 অঙ্ক হয়ে গেল। প্রসেস বুঝতে পারলে নিশ্চয়ই। একটু লেন্দি অঙ্কগুলো, একটু লেন্দি ছিল, দীর্ঘ অঙ্ক হচ্ছে অঙ্কগুলো, কিন্তু ছবির সাহায্যে বুঝে করলে একটু লেন্দি হলেও অঙ্কগুলো, বড় হলেও অঙ্কগুলো কিন্তু সহজ। ঠিক আছে, কোনো রকম শক্ত নয়, প্রসেস কিন্তু একদমই সহজ, একটু ক্যালকুলেশন করতে হচ্ছে ধরে ধরে। ওকে, প্রত্যেকটা অঙ্ক দেখবে, অবশ্যই বুঝতে পারবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 7 পর্যন্ত হলো আজকের ক্লাস, আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 8 থেকে শুরু করবো, দীর্ঘ 8 থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।